দেখেছিস ছোট বউ, এবার মাচায় কেমন করলা ধরেছে। এই করলা বাজারে বেচেই তো আমাদের সংসার চলে যাবে। আমি ঝুড়ি ভরে আরো কিছু টাটকা করলা মাচা থেকে পেড়ে নি, আর তুই রান্নার ব্যবস্থা কর। ঘরে তো দুজন আছে, তাদের খাওয়া ছাড়া কোনো কথা নেই। আজ দুপুরেও করলার ঝোল করব। তেতোর চোটে আজকেও বাড়ি মাথায় করবে। যারা কাজকর্ম করে না তাদের রোজই তিতকুটে করলার ঝোলই খাওয়ানো উচিত, তবেই উচিত শিক্ষা হবে। তুই ঠিকই বলেছিস, ওদের অলসতা দিন দিন বেড়েই চলেছে। কোনো কাজে হাত দেয় না, অথচ খাওয়ার সময় সবার আগে পাত পেড়ে বসে। এই বৃষ্টিতে বাজারে গিয়ে এগুলো বিক্রি করতে পারলে কিছু চাল কেনা যেত। বাজারে যাওয়ার নাম করলেই তো ওদের গায়ে জ্বর আসে, সারাদিন শুধু শুয়ে বসে কাটায়। তুমি দেখো দিদি, আজ দুপুরে যখন এই তরকারি পাতে দেব তখন কেমন করে মুখ মাখায় আর ঘর জুড়ে চেঁচামেচি শুরু করে দেয়। নিজেদের উপার্জনের ক্ষমতা নেই, তাই যা জুটবে তাই মুখ বুজে খেতে হবে। তুই উনুনটা ধরিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করার ব্যবস্থা কর। আমি কড়াইতে তেল দিয়ে মশলা কষাতে বসি, তুমি করলাগুলো ধুয়ে দাও। আজ এমন তেতো ঝোল রাঁধবো ওদের যা হবে না। রাগ করিস না ছোট বউ, ধৈর্য ধরতে হবে আমাদের। সংসারের হাল যখন আমাদেরই টানতে হচ্ছে, তখন একটু শক্ত না হলে চলবে কেন? আবার করলার ঝোল? রোজ রোজ এই তেতো গিলতে গিলতে আমার মুখে অরুচি চলে এসেছে। এ বাড়িতে কি কোনো ভালো খাবার দাবার রান্না হয় না? এই অখাদ্য মুখে দিয়ে দিন কাটানো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিক বলেছো দাদা, এ বাড়িতে কি আলু পটল আর কোনো সবজি রান্না হয় না? প্রতিদিন একই তিতকুটে তরকারি পাতে দিলে মানুষ বাঁচবে কেমন করে? তোমরা কি আমাদের মানুষ বলেই গণ্য করো না, নাকি ইচ্ছে করে কষ্ট দাও? রোজগার করে এক পয়সা ঘরে আনো না তোমরা। করলা বেচে যা পাই তা দিয়ে টেনে টুনে সংসার চালাই। যতদিন কাজে না ফিরবে ততদিন এই করলার ঝোলই খেতে হবে। মুখ বুজে যা পাচ্ছ খেয়ে নাও, নতুবা উপোস করো। বড় বউকে ডাকো তো, আমরা বাড়ির পুরুষ মানুষ, আমাদের পাতে এমন খাবার দেওয়ার আগে একবারও ভাবলো না ও? বাজার থেকে ভালো মাছ মাংস আনার ব্যবস্থা করো, নয়তো আজ আর রক্ষে নেই। চেঁচামেচি করে কোনো লাভ হবে না। ঘরে চাল ডাল কেনার মতো টাকা পয়সা নেই, যা আছে তা দিয়ে এইটুকুই সম্ভব হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা যদি কাজে যেতে তবে এমন অভাব হতো না কোনোদিন। কাজের কথা আমাদের শোনাবে না, আমরা কি তোমার কেনা গোলাম নাকি? দাদা যা বলেছেন একদম ঠিক বলেছেন। এই তরকারি আমরা স্পর্শ করব না, আমাদের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা করা হোক, এটাই শেষ কথা। অন্য খাবার আকাশ থেকে পড়বে নাকি? তোমরা 1 টাকা উপার্জন করো না, অথচ নবাবে মেজাজ দেখাতে ছাড়ো না। এই করলার ঝোল যদি পছন্দ না হয় তবে উঠে যাও, আমাদের তাতে বিন্দু মাত্র এসে যায় না। ছোট বউ, তোমার মুখে বড্ড বেশি কথা দেখতে পাচ্ছি। নির্মল, চল আমরা এখান থেকে উঠে যাই। এই বাড়িতে আমাদের কোনো সম্মান নেই। সম্মান কর্ম দিয়ে অর্জন করতে হয়, অলস হয়ে বসে থাকলে সম্মান মেলে না। মনে রেখো, কালকেও কিন্তু এই একই তরকারি রান্না হবে। দাদা, বউদের তো তেজ কম না, কাজ না করলে নাকি রোজ করলার ঝোল খাওয়াবে। কিছু একটা করতে হবে, ওদের এই তেজ আর সহ্য হচ্ছে না, একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ঝোল তো তখন খাওয়াবে যখন মাচায় করলা থাকবে। চল আজ রাতেই করলার সব গাছ গোড়া থেকে কেটে দেব। গাছগুলো শেষ করে দিলে ওদের সব রাগ মাটিতে মিশে যাবে এক নিমেষে। বুদ্ধিটা দারুণ দিয়েছো দাদা। এমন কাজ করলে ওদের মুখের কথা এক্কেবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের এই কাজের কথা যদি ওরা জানতে পারে, তবে তো ঘরে অশান্তির আগুন জ্বলবে। তখন আমরা কোথায় যাব, কি খাবো? আরে ধুর পাগল, অন্ধকার রাতে কে আমাদের দেখতে আসবে? সবাই যখন গভীর ঘুমে মগ্ন থাকবে তখন আমরা চুপি চুপি গিয়ে কাজটা হাসিল করে ফেলবো। কাস্তেটা আমি ধার দিয়ে রেখেছি, গাছ কাটতে একদম বেশি সময় লাগবে না। তাহলে ঠিক আছে দাদা, আজকে রাতেই এই মোক্ষম সুযোগ। বৃষ্টির শব্দে কেউ টের পাবে না আমাদের এই গোপন অভিযানের কথা। গাছগুলো ধ্বংস হলে ওরা বুঝবে পুরুষ মানুষের সাথে পাঙ্গা নেওয়ার ফল কেমন ভয়ানক হতে পারে। তখন আর বাজারে গিয়ে করলা বিক্রি করার দিমাগ দেখাতে পারবে না। দুদিন ঘরে খাবার না থাকলে এমনিতেই আমাদের পায়ে এসে পড়বে। আমাদের তখন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, এই অলসতার খোঁটা শুনতে হবে না। একদম খাঁটি কথা বলেছো দাদা, আমার মনটা এখন অনেক হালকা লাগছে। এই অপমানের প্রতিশোধ আমরা আজকে রাতেই নেব। চলো এখন বাড়ি ফেরা যাক, যেন ওরা আমাদের কোনো আচরণে একটুও সন্দেহ করতে না পারে কোনোভাবে। তুই একদম স্বাভাবিক থাকবি, যেন কিছুই জানিস না এমন ভাব করবি। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি তোকে ডেকে নেব। মনে রাখিস, মাচার একটা গাছও যেন অক্ষত না থাকে, সব একদম গোড়া থেকে কেটে সাবার করে দেব। আমাদের মাচাটাকে এমন করে কেটে দিল। আমাদের উপার্জনের একমাত্র রাস্তাটা এক রাতের মধ্যে কে ধুলোয় মিশিয়ে দিল। এখন আমাদের কি হবে? আমরা কিভাবে বাঁচবো এই ঘোর বিপদে? এ অন্য কারোর কাজ নয় ছোট বউ, ঘরের শত্রুর কাজ। এবার এরা কি খেয়ে বাঁচবে আমিও দেখব।
আমাদের এত বড় ক্ষতি করার সাহস গ্রামের কোনো বাইরের লোকের হতে পারে না। এই জঘন্য কাজ ওরাই করেছে নিশ্চিত। আমার উনি তো রাতে ঘরে ছিল না। দাদা কি ঘরে ছিল দিদি? আমি গভীর রাতে একবার উঠেছিলাম, তখন ওনার বিছানা একদম খালি পড়েছিল। আরে না না, তোর দাদাও ঘরে ছিল না, সেও সারা রাত বাইরে কোথায় যেন গায়েব ছিল। এখন আমার সব সন্দেহ সত্যি প্রমাণিত হলো। এদের মতো অধম লোক আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তুই কান্না থামা ছোট বউ, চোখের জল ফেলে এখন আর কোনো লাভ হবে না। ওরা ভেবেছে গাছ কাটলে আমরা হেরে যাব, কিন্তু আমরা এত সহজে হাল ছাড়বো না। কিন্তু দিদি, এই করলা বিক্রি করেই তো আমাদের সংসারটা চলতো। আজকে করলা বিক্রি না করতে পারলে দুপুরে খাওয়া হবে না যে। কিচ্ছু রান্না হবে না আজ এই বাড়িতে, উনুন জ্বলবে না এক ফোঁটাও। উপোসের কষ্ট কেমন হয় এবার অলস দুটো মানুষ টের পাবে। আর শোন, দেখবি এই করলা গাছের গোড়া থেকে আবার নতুন করে গাছ বার হবে। এই, তোমরা ঘুম থেকে উঠে খাবারের ব্যবস্থা করো তো, নইলে আজকে তোমাদের খাবার জুটবে না। তোমাদের না খেয়েই থাকতে হবে। গত 3 দিন ধরে ঘরে এক ফোঁটা অন্ন নেই। কোনো রকমের শুকনো খাবার খেয়ে বেঁচে আছি, আজকে ঘরে তো সেটাও নেই। তোমার জন্য ভালো করে ঘুমাতে পারলাম না, সকাল সকাল চিল্লাপাল্লা শুরু করে দিলে। ঘরে খাবার নেই তো আমরা কি করব? তোমরা মেয়ে ছেলে, ঘরের খাবারের ব্যবস্থা করা তো তোমাদেরই দায়িত্ব। দাদা, চলো ঘরে গিয়ে ঘুমাও। বাইরে বড্ড চেঁচামেচি হচ্ছে, এখানে শান্তিতে দুদণ্ড চোখ বোঝবার উপায় নেই। খিদে পেটটা জ্বলছে, তার উপর আবার এই সকাল সকাল কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর। আমি দেখবো তোমরা খিদে পেটে কেমন করে থাকো। গাছগুলো কেটে এখন নবাব পুত্তুর সেজে ঘুমানো হচ্ছে। নিজেরা উপার্জনের চেষ্টা করো, আজকে থেকে জলও তোমাদের দিব না। আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না, এক্ষুনি ঘরে চল নির্মল, দরজায় খিল দিয়ে সন্ধ্যা অবধি ঘুমাবো। তুই কাঁথা সেলাই কর, আমি দেখি পাড়ায় চাল ধার করা যায় কিনা। আমাদের তো আর বসে থাকলে চলবে না, পেটের জ্বালা বড় জ্বালা। দেখি কারোর কাছে গিয়ে যদি কিছু। দিদি, শুনলাম তোমাদের করলা গাছটাকে কেটে দিয়েছে, ঘরে নাকি অভাব। এই নাও, এই খাবারটুকু রাখো। আমি সকাল সকাল রান্না করে তোমাদের কথা ভেবেই ছুটে এলাম। এই বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কি যে লজ্জার কথা ভাই, এই খাবার আমরা কোন মুখে গ্রহণ করব? আমাদের নিজেদের কর্মের ফলেই আজ এই চরম দুর্দিন নেমে এসেছে সংসারে। লজ্জা আমাদের নয় গো দিদি, তোমার স্বামীদের। আমার সঞ্জীবকে দেখো, সরকারি চাকরি করে কত সুখে রেখেছে আমায়। তোমার স্বামীদের বলো এবার একটু মানুষ হতে, ঘরে বসে থাকলে তো আর অন্ন জুটবে না। নিজেদের উপার্জনের সম্বল করলা গাছগুলো ওরাই কেটে শেষ করেছে, এখন ঘরে অন্ন নেই, অথচ ওদের অনুশোচনা বা লজ্জাবোধটুকুও নেই একটুকু। উমা, এ কি কাণ্ড দিদি! নিজের ঘরের সম্পদ নিজেরা কেটে শেষ করলো। এমন স্বামী তো বাপের জন্মেও দেখিনি আমি। আজ 3 দিন ধরে ঘরে উনুন জ্বলছে না, তবু ওদের কোনো হুঁশ ফিরছে না। এই খাবারটুকু তুমি এনেছো, আমরা 2 যা মিলে খাবো। দেখি ওরা না খেয়ে কতদিন থাকতে পারে। তোমরা 2 যা মিলে এবার শক্ত হও, ওদের ঘরের বাইরে বের করে দাও কাজের সন্ধানে। পুরুষ মানুষ ঘরে বসে থাকলে ঘরের সুখ চিরতরে বিদায় নেয়। আচ্ছা, আমি এখন আসি গো, পরে আবার দেখা। গৌরাঙ্গদা, পেটে 2 দিন ধরে এক দানা অন্ন পড়েনি, ভীষণ খিদে পেয়েছে। আমাকে তাড়াতাড়ি 1 কাপ গরম দুধ, 4 2টো পাউরুটি দাও। শরীরটা আর একদম চলছে না, বড্ড দুর্বল লাগছে। বাকিতে দোকান চালানো আমার পক্ষে সম্ভব নয় বিমল। নগদ পয়সা ছাড়া কোনো খাবার বা চা দেওয়া যাবে না। আগের অনেক টাকা বাকি পড়ে আছে, সেগুলো আগে শোধ করো, তারপর নতুন খাবারের কথা মুখে এনো। গৌরাঙ্গদা, ওর কাছে পয়সা চাইছো কেন? টাকা পাবে কোথায় শুনি? সারাদিন অলসভাবে ঘরে বসে ঘুমালে কি পকেটে টাকা আসবে? টাকা উপার্জন করতে গেলে বাইরে বেরিয়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। সঞ্জীব, এমন বিপদের দিনে এভাবে উপহাস করা আপনার মোটেও উচিত হচ্ছে না। অভাবের তাড়নায় আমাদের প্রাণ চলে যাচ্ছে, আর তুমি উপহাস করছো। আমি কোনো অন্যায় কথা বলিনি। সমাজ অলস ও ফাঁকিবাজ মানুষকে কখনো সম্মান দেয় না। নিজের সুস্থ সবল পুরুষ হয়েও স্ত্রীদের উপার্জনের ওপর বেঁচে আছো, এর চেয়ে লজ্জাজনক বিষয় এই দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না। সঞ্জীব একদম খাঁটি কথা বলেছে। এই পুরুষ মানুষের আসল পরিচয় তার কর্মে, আলসেমিতে নয়। গ্রামে মাথা উঁচু করে বাঁচতে চাইলে কাজের সন্ধান করো। আর শোনো, এখন চায়ের দোকান থেকে তোমরা বিদে হও দেখি। তোমরা সবাই মিলে আজ আমাকে চরম অপমান করলে। এই কষ্টের কথা আমি সারা জীবন মনে রাখবো। পেটের ক্ষুধা মানুষের অহংকার ধুয়ে মুছে সাফ করে দেয়। আজ বুঝতে পারছি কর্মহীন জীবনের মূল্য কতটা সস্তা ও মূল্যহীন।
এই অপমান যদি তোমাদের চেতনা ফিরিয়ে দিতে পারে তবে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। এখনো সময় আছে, অলসতা ঝেড়ে ফেলে কোনো কাজে লেগে যাও, তবেই সমাজে নিজেদের সম্মান পাবে। আর সময় নষ্ট না করে এবার বাড়ি যাও। অনুশোচনা হলে সেটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করো। দোকানে ভিড় বাড়িয়ে লাভ নেই। খদ্দের আসবে, কাজের মানুষ হও, তবেই এই চায়ের দোকানে বসবার অধিকার পাবে। ওগো শুনছো, উমা বৌদিদের ঘরে এখন খুব অভাব চলছে। 3 দিন ধরে উনুন জ্বলেনি। আমাদের জমানো টাকা থেকে ওদের কিছু টাকা ধার দিলে কি খুব ক্ষতি হতো? বিপদে প্রতিবেশীদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তুমি বড্ড সরল, ওদের আসল স্বভাব এখনো পুরোপুরি চিনতে পারোনি। বিমল আর নির্মল গ্রামে অলসতার চরম পর্যায়ে চলে গেছে। এই মুহূর্তে ওদের কোনো প্রকার আর্থিক সাহায্য করা একদমই উচিত হবে না। কিন্তু দিদিরা তো কোনো দোষ করেনি। ওরাই তো সংসারের জন্য দিনরাত খাটুনি খাটছে। স্বামীদের পাপের শাস্তি নিরপরাধ দুই যা কেন ভোগ করবে? অনাহারে দিন কাটানো যে কতটা কষ্টে তা তুমি ভাবতেও পারবে না। আমি সব বুঝি, কিন্তু এই কষ্টই অলস ভাই দুটোকে মানুষ হতে সাহায্য করবে। এখন টাকা দিলে ওরা আবার ঘরে বসে ঘুমাবে। অভাবের তাড়না ছাড়া ওদের ভেতরে ঘুমন্ত মানুষটাকে জাগানো কোনোভাবেই সম্ভব নয়। তোমার যুক্তি আমি বুঝলাম, কিন্তু প্রতিবেশীর ঘরে খিদে মানুষ কাঁদবে আর আমরা সুখে ঘুমোবো? টাকা দিতে না চাও, অন্তত কিছু চাল ডাল গোপনে উমা দিদির হাতে দিয়ে আসি, তাতে তো কোনো ক্ষতি হওয়ার কথা নয়। একদম না। আমার উপার্জিত অর্থ কোনো ফাঁকিবাজ মানুষের পেছনে নষ্ট করতে দেব না। দান করতে হলে আমি কোনো প্রকৃত অন্ধ বা অক্ষম দরিদ্র মানুষকে দেব, কিন্তু ওই দুই কর্মহীন কর্মবিমুখ মানুষকে নয়। তুমি বড্ড কঠোর মনের মানুষ গো। মানুষের কষ্ট দেখো তোমার মন একটুও গলে না। উমা দিদির করুণ মুখটা মনে পড়লে আমার চোখে জল চলে আসে। আমি নিষ্ঠুর নই, বাস্তববাদী। অতিরিক্ত দয়ায় মানুষের ক্ষতি হয়, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা নষ্ট হয়। ওদের শিক্ষা হওয়া খুব দরকার। ক্ষুধার জ্বালায় যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন ওরা নিজেরাই কাজের খোঁজে বাইরে বের হতে বাধ্য হবে। ঠিক আছে, তোমার কথাই যেন সত্যি হয় এবং ওদের সুবুদ্ধি উদয় হয়। ওপরওয়ালার কাছে এইটুকুই প্রার্থনা করি। কাল সকালে অলস ভাই দুটো যদি কাজে বের হয় তবে জানবো তোমার এই এভাবে আর কতদিন অনাহারে বসে থাকলেই চলবে? হ্যাঁ, খিদে পেটে নাড়ি ভুঁড়ি যেন হজম হয়ে যাচ্ছে। বউদের দেমাক আর সমাজের অপমান সহ্য করে বেঁচে থাকবার চেয়ে কঠোর পরিশ্রম করে মরে যাওয়া অনেক ভালো বলে মনে হয়। তুই ঠিকই বলেছিস নির্মল, খিদে আর অপমান আমাদের চোখ দুটো পুরোপুরি খুলে দিয়েছে। কিন্তু এখন আমরা করবোটা কি শুনি? নতুন ব্যবসা শুরু করতে গেলে প্রচুর পুঁজি লাগে, আর বড় চাকরি করার মতো শিক্ষাগত যোগ্যতাও আমাদের নেই। স্টেশনে মালগাড়ি থেকে ভারী বস্তা ওঠানো নামানোর কুলি দরকার। কোনো পুঁজি বা শিক্ষার প্রয়োজন নেই। শুধু গায়ের শক্তিটুকু থাকলেই এই কাজ করে প্রতিদিন নগদ টাকা রোজগার করা সম্ভব। কুলিগিরি করব আমরা, লোকে দেখলে কি বলবে? আমাদের বংশের একটা মান সম্মান আছে না সমাজে? গ্রামে জানাজানি হলে লোকে হাসাহাসি করবে, তখন আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। অন্য কোনো ভদ্র কাজ খোঁজা দরকার। কাজ কখনো ছোট বা বড় হয় না দাদা। ঘরে বসে অন্ন ধ্বংস করা সবথেকে বড় লজ্জার। কুলি সেজে ঘাম ঝরিয়ে সৎপথে উপার্জন করলে কেউ আমাদের চোর বলবে না। তুই একদম খাঁটি কথা বলেছিস ভাই। আজ থেকে অহংকার আর অলসতা আমি চিরকালের জন্য বিসর্জন দিলাম। আগামীকাল ভোর থেকেই আমরা এই স্টেশনে মাল তোলার কাজ শুরু করব। নিজের উপার্জনে পেট ভরে মোটা ভাত খাবো। আজকে রাতে আমরা স্টেশনের সর্দারের সাথে কথা বলে নাম লিখিয়ে রাখি, যেন সকাল থেকে কাজে নেমে পড়তে পারি। ঠিক আছে, চল সর্দারের খোঁজে যাই। জীবনের নতুন অধ্যায় আজ থেকেই শুরু হোক আমাদের। বউদের দেখিয়ে দেব আমরাও পারি। সৎ উপার্জনের টাকা দিয়ে এবার ঘরে মাছ মাংস কিনে নিয়ে সগর্বে পা রাখবো আমরা। অন্ধকার কেটে যেমন নতুন সকাল আসে, তেমনই আমাদের জীবনে কষ্টের দিন এবার শেষ হতে চলেছে দাদা। চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কাজের চুক্তিটা পাকা করে ফেলি। ছোট বউ, তাড়াতাড়ি বাইরে আয়, এসে দেখ প্রকৃতি আমাদের দিকে কেমন তাকিয়েছে। কাটা করলা গাছের গোড়া থেকে আবার নতুন কচি ডগা বার হয়েছে। ও মা, এ কি কাণ্ড দিদি! আমার তো চোখকে বিশ্বাস হচ্ছে না। মরা গাছে আবার নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এবার এই গাছে আগের চেয়েও দ্বিগুণ পরিমাণে সবুজ তাজা করলা ধরবে, দেখো। পরিশ্রম আর সততার ফল কখনো বৃথা যায় না। প্রকৃতি তার প্রমাণ হাতে নাতে দেখিয়ে দিল আজ। এই গাছগুলো আমাদের সন্তানের মতো। পরম যত্নে এদের আবার মাচায় তুলে দেব। দেখবি সুদিনের আলো আবার ফুটবে সংসারে। দিদি দেখো, ওরা ভ্যানে করে ওসব কি নিয়ে আসছে। আমার তো দেখে ভয় লাগছে বড্ড। ঘরে এক পয়সা নেই, চুরি চামারি করে কোনো ঝামেলা বাঁধিয়ে এলো না তো আবার? পুলিশ পিছু নিলে রক্ষে থাকবে না।
ভয় পেও না ছোট বউ, এগুলো কোনো চুরির মাল নয়, আমাদের নিজের গায়ের ঘাম ঝরানো সৎ উপার্জনের জিনিস। আমরা রেল স্টেশনে মাল তোলার কাজ শুরু করেছি, অর্ধেক রাত থেকে কুলি খেটে এই টাকা পেয়েছি আমরা। তোমরা সত্যি বলছো তো? কোনো অসৎ উপায়ে এই জিনিসগুলো ঘরে আনোনি তো আবার? তোমাদের মুখে এই পরিবর্তনের কথা শুনে আমার বুকটা আনন্দে ভরে উঠছে। সত্যি তোমরা যদি মানুষ হও তবে অভাব পালাবে। বৌদি, দাদার কথাই একদম সত্যি। আমরা স্টেশনে কুলির কাজ করে এই চাল ডাল আর তরকারি কিনে এনেছি। এতদিন তোমাদের উপর অনেক অন্যায় করেছি। আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো অলসভাবে ঘরে বসে দিন কাটাবো না। তোমাদের এই রূপ দেখে আমার চোখের জল আর বাঁধ মানছে না। আজ আনন্দের দিন। দিদি, উনুনটা ধরিয়ে দাও ঝটপট। আজ কতদিন পরে ঘরে চালের ভাত ফুটবে। পেট ভরে সবাই মিলে একসাথে তৃপ্তি করে খাবো। তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো, খিদে পেট চুই চুই করছে। কাজ করে আজ খুব ক্লান্ত। আজ থেকে আমরা 4 জন মিলে একসাথে খাটবো এবং এই সুন্দর ভাঙা সংসারটাকে আবার নতুন করে গড়ে তুলবো। গৌরাঙ্গদা, আমাদের দুটো কড়া করে দুধ চা দাও, সাথে বিস্কুট দিতে ভুলো না জানো। আজ সারাদিন স্টেশনে অনেক খাটুনি গিয়েছে, শরীরটা চাঙ্গা করা দরকার। তাড়াতাড়ি করো, বড্ড ক্লান্ত লাগছে আমাদের। আবার চা খেতে এসেছো বাকি চাইতে? টাকা পয়সা এনেছো নাকি? আমার দোকানে কিন্তু বাকিতে জিনিস দেওয়া একদম বন্ধ। এই নাও, একদম কর করে নগদ 100 টাকার নোট। এবার চা দেবে তো ভাই? আমরা এখন আর অলস বসে থাকি না, সৎ পথে কঠোর পরিশ্রম করে প্রতিদিন নগদ টাকা রোজগার করি বাজারে। ও মা, এ কি কাণ্ড! তোমরা তো সত্যি বদলে গেছো দেখছি। আমার ভুল হয়ে গেছে বিমল। বসো বসো, তোমরা এখন কাজের মানুষ। তোমাদের জন্য এখনই খাঁটি দুধের গরম চা বানিয়ে দিচ্ছি আমি। গৌরাঙ্গদা, ওদের চায়ের বিল তুমি আমার কাছ থেকে নাও, আর চা আমি নিজের পয়সায় খাওয়াবো। আরতির কাছে শুনেছি তোমরা রেল স্টেশনে মাল তোলার কাজ শুরু করেছো। খবরটা শুনে আমার খুব আনন্দ হয়েছে। তোমরা সেদিনের সেই কড়া কথায় আমাদের অলস জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছো, চেতনা ফিরিয়েছো। যদি সেদিন অমন করে অপমান না করতে, তবে হয়তো আমরা কোনোদিনও কর্মের প্রকৃত গুরুত্ব বুঝতে পারতাম না। ওগো বড় বউ, দেখেছো আমাদের করলার মাচাটা আবার কেমন সবুজে সবুজে হয়ে উঠেছে? কত বড় বড় করলা ধরেছে। এখন থেকে এই করলাগুলো হাটে বিক্রির সমস্ত দায়িত্ব আমি আর নির্মল নিজেদের কাঁধে তুলে নিলাম। তোমরা সত্যি বলছো? তোমরা হাটে গিয়ে সবজি বিক্রি করবে? লজ্জা করবে না তো আবার? করলা মাচায় যত্ন করায় এবার ফলন খুব ভালো হয়েছে। বাজারে এর ভালো দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে। লজ্জার কি আছে? নিজেদের গাছের জিনিস বিক্রি করব, এতে তো গর্ব হওয়ার কথা। কোনো অন্যায় তো নয়। হাট থেকে ফিরে আমরা আবার স্টেশনে মাল তোলার কাজে চলে যাব। দ্বিগুণ পরিশ্রমে সংসারে অনেক টাকা আসবে। দিদি দেখো, মাত্র আধ ঘন্টায় 1 ঝুড়ি টাটকা সবুজ করলা তোলা হয়ে গেছে। এগুলো বাজারে নিলে নিমেষের মধ্যে বিক্রি হয়ে যাবে। করলাগুলো দেখতে ভারী সুন্দর আর সতেজ হয়েছে। শহরের বাবুরা এই সবজি চড়া দামে লুপে নেবে। এই নির্মল, জলদি ঘর থেকে বেরিয়ে আয়, বেলা বাড়লে হাটে ভালো খরিদ্দার আর পাওয়া যাবে না রে। এই তো দাদা, আমি একদম তৈরি। ঝুড়িটা আমার মাথায় তুলে দাও, চলো রওনা হই। আজকের হাটে সব করলা বিক্রি করে 2 জায়ের জন্য কিছু কিনে নিয়ে আসবো। আমাদের জন্য কিছু আনতে হবে না। তোমরা যে অলসতা ছেড়ে সুপথে ফিরেছো, এটাই আমাদের সবচেয়ে বড় উপহার। এই করলাগুলো বেচে যা পাবে তা দিয়ে সংসারের জন্য কিছু চাল ডাল আর তেল নুন কিনে এনো, তাতেই হবে। ঠিক আছে, তাই হবে। আহা, এমন সুস্বাদু খাবার আমি জীবনেও খাইনি। রান্নাও হয়েছে তোমাদের। বিশেষ করে এই করলার ঝোল অমৃত লাগছে। পরিশ্রমের পর এই তেঁতো তরকারিও আজ মুখের মধ্যে মিষ্টির মতো স্বাদ ছাড়ছে। দাদা একদম ঠিক বলেছ। কুলি খাটবার পর এই খাবারের তৃপ্তিটাই আলাদা। রাজভোগের চেয়েও সুস্বাদু মনে হচ্ছে আজকে। আমাকে আর একটু করলার ঝোল দাও তো। এই তেতো দিয়েই আজকে পুরো থালার ভাত শেষ করব। নাও, পেট ভরে খাও। তোমরা কাজ করেছো বলেই আজ ঘরে মাছ মাংসের আয়োজন করা সম্ভব হয়েছে। আগে তো কাজেই যেতে না, তাই রাগের মাথায় করলার তেঁতো ঝোল খাইয়ে শাস্তি দিতাম তোমাদের। তখন রাগ ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। সংসার চালানো যে কত কঠিন তা তো জানতে না। আজ তোমরা 2 ভাই মিলে হাল ধরেছো বলেই এই সংসারে আবার সুখ ফিরে এসেছে। খাওয়া শেষ করে একটা শান্তির